কেমন হবে সেই শৈশব, যেখানে একটা শিশুকে বর্ণমালা শেখার বয়সে শিখতে হয় কিভাবে নিখুঁত মিথ্যে বলতে হয়, কখন নিজের পরিচয় লুকাতে হয়, আর এই নিষ্ঠুর দুনিয়ায় কিভাবে সার্ভাইভ করতে হয়। আজকের গল্পটা এমন এক মা ও ছেলের যাদের কোনো নির্দিষ্ট নাম নেই, কোনো স্থায়ী ঠিকানা নেই। চার দেয়ালের এক অন্ধকার কারাগার থেকে শুরু হওয়া এই গল্পটা একদিকে যেমন এক হাড় হিম করা ক্রাইম থ্রিলার, অন্যদিকে মাতৃত্বের এক চরম ইমোশনাল জার্নি। পদে পদে বিপদ, চেনা মানুষের আড়ালে লুকিয়ে থাকা শত্রু আর প্রতিনিয়ত পুলিশের তাড়া, সব মিলিয়ে এক মুহূর্তের জন্য আপনি স্ক্রিন থেকে চোখ সরাতে পারবেন না। রহস্য আর ইমোশনে ভরপুর আজকের এই সিনেমার এমন এক মাথা ঘুরিয়ে দেওয়া এন্ডিং আছে যা আপনার বুকটা কাঁপিয়ে দেবে। তো চলুন আর দেরি না করে সরাসরি প্রবেশ করা যাক এই মাস্টারপিস মুভিটির রুদ্ধশ্বাস কাহিনীতে। এই সিনেমার শুরুটা হয় একটা মহিলা জেল থেকে, যেখানে আমরা এক মা ও ছেলেকে দেখতে পাই, যাদের আসল নাম কি সেটা এই মুভিও আমাদের জানায়নি, কারণ তারা এই সিনেমায় ক্রমাগত নিজেদের নাম আর ঠিকানা বদলে চলেছে। কিন্তু যেহেতু শার্লি আর বাসুদেব নামে তারা একটু বেশি দিন টিকে ছিল, তাই আমরা এদের শার্লি আর বাসুদেব বলেই ডাকব। শার্লির সাথে তার ছোট ছেলে বাসুদেবও সেখানে আছে, যার বয়স বড়জোর ৫-৬ বছর হবে। কিন্তু তার বড় হয়ে ওঠাটা একদমই সাধারণ বাচ্চাদের মতো নয়। শার্লি গত ৫ বছর ধরে জেলে আছে। অতীতে সে এমন কিছু একটা করেছিল যার কারণে তাকে এই শাস্তি পেতে হয়। কিন্তু এই জেলে থাকার সময় সে শুধু সাজাই কাটায়নি, বরং নিজের ছেলেকে একটা অন্যভাবে তৈরি করেছে। জেলে সামনা নামের আরও একটা মহিলা আছে। বাইরে থেকে তাকে শার্লি আর বাসুদেবের খেয়াল রাখার মতো মনে হলেও আসলে সে মেয়েদের ভুল ধান্দায় বা পাচার চক্রে ঠেলে দেওয়ার কাজ করে। তার প্ল্যান একদম পরিষ্কার। শার্লি জেল থেকে বেরোয়া মাত্রই তাকে সামনার দেওয়া ঠিকানায় যেতে হবে। অর্থাৎ শার্লি জেল থেকে স্বাধীন তো হচ্ছে, কিন্তু বাইরের দুনিয়াটা তার জন্য আরও বেশি বিপজ্জনক। জেল থেকে পুলিশ অফিসাররা শার্লির জন্য একটা এনজিওতে কাজের ব্যবস্থা করে রেখেছিল, কিন্তু শার্লি সেখানে যেতে চায় না। সে সবকটা ভিজিটিং কার্ড ডাস্টবিনে ফেলে দেয়। এতে প্রথম একটা বিষয় পরিষ্কার হয়ে যায় যে শার্লি কোনো বাধা ধরা সিস্টেমের মধ্যে থাকতে চায় না। সে কাউকে বিশ্বাস করে না। বাইরে বেরোবার পর শার্লি তার ছেলেকে গল্প শোনায়, কিন্তু এখানে গল্প মানে শুধু গল্প নয়, প্রতিটা ঘটনার সাথে সাথে সে নিজের আর বাসুদেবের নাম বদলে ফেলে। কখনো সে অন্য কেউ হয়ে যায়, কখনো বাসুদেব অন্য কেউ হয়ে যায়। এটাই শার্লির সবচেয়ে বড় ট্রেনিং। বাসুদেবকে ছোটবেলা থেকে এটা শেখানো হয়েছে যে এই দুনিয়ায় কিভাবে সার্ভাইভ করতে হয়, কখন চুপ থাকতে হবে, কখন মিথ্যে বলতে হবে, কখন নিজের পরিচয় লুকোতে হবে, আর কখন সামনের জনের চোখের দিকে তাকিয়ে ঠিক সেই উত্তরটাই দিতে হবে যা আগে থেকেই ঠিক করা আছে। জেল থেকে বেরোনোর পর মা ছেলে একটা ছোট হোটেলে খাবার খেতে পৌঁছায়। তাদের কাছে টাকা ছিল না, তাই শার্লি মালিককে সোজাসুজি বলে দেয় যে টাকা নেই, কিন্তু সে ভিক্ষা চায় না। সে বলে, আমাকে কাজ দিন, বদলে খাবার দিয়ে দেবেন। হোটেল মালিক প্রথমে না করলেও পরে তাকে কাজে রেখে নেয়। এখানে শার্লি নিজের নাম বদলে ফেলে আর বাসুদেবের নাম জানায় অভিজিৎ। এবার শার্লি সেই ছোট হোটেলেই কাজ করতে শুরু করে। আস্তে আস্তে সে হোটেলটাকে এতটাই সামলে নেয় যে যেখানে আগে কোনো কামাই হতো না, সেখানে এখন ভালো টাকা আসতে শুরু করে। হোটেলের মালিকও তাকে নিজের মেয়ের মতো মনে করতে শুরু করে। তারপর একদিন যখন একটা লোক এদের দিকে অন্য নজরে তাকায়, তখন মালিক বাইরের লোকেদের হাত থেকে এদের বাঁচানোর জন্য নিজের বাড়িতে থাকার কথা বলে। কিন্তু এই ব্যাপারটাই শার্লিকে আনকমফোর্টেবল করে তোলে, কারণ তার জন্য কোনো জায়গায় বেশি দিন থাকা মানেই ডেঞ্জার। সামনের মানুষটা যতই ভালো হোক না কেন, মায়া বা অ্যাটাচমেন্ট তার জন্য একটা রিস্ক। তাই সুযোগ পেতেই সে বাসুদেবকে নিয়ে সেখান থেকে কেটে পড়ে। এরপর শার্লি এভাবেই আলাদা আলাদা জায়গায় ছোটোখাটো কাজ করতে থাকে। প্রতিটা জায়গায় নতুন নাম, নতুন গল্প, নতুন পরিচয়, কিছুক্ষণ থামা, কাজ করা এবং তারপর গায়েব হয়ে যাওয়া। এখানে সিনেমা আমাদের আস্তে আস্তে বোঝায় যে শার্লি শুধু পুলিশ বা তার অতীত থেকেই পালাচ্ছে না, সে এমন প্রতিটা সিচুয়েশন থেকে পালাচ্ছে যেখানে কেউ তাকে চিনে ফেলতে পারে। একদিন ঠিক এমনই একটা ঘটনা ঘটে। শার্লি যেখানে কাজ করছিল সেখানে একটা লোক তাকে চেনার চেষ্টা করে, আর এই লোকটা সেটাই ছিল যে আগে তাদের সেই হোটেলে দেখেছিল আর অনেক জিজ্ঞাসাবাদ করছিল। সে বলে, আমি তোমাকে আগে কোথাও কাজ করতে দেখেছি। তখন শার্লি আবার তাকে একটা নতুন গল্প শোনায় আর বলে, আমি এখানেই থাকি, আমার স্বামী এই কাজ করেন, ওনার সাথে এই ঘটনা ঘটেছিল, আমাদের বাড়ি এমন, আমাদের কাছে এরকম একটা স্কুটার আছে। কিন্তু আসল টেস্ট তখন আসে যখন সেই লোকটা বাসুদেবকে প্রশ্ন করে। আসলে সে দেখতে চেয়েছিল যে দুজন একই উত্তর দিচ্ছে কিনা, কারণ যদি দুজনের বলা কথা ম্যাচ না করে তার মানে এরা মিথ্যে বলছে আর বড় কিছু একটা লুকোচ্ছে। কিন্তু আপনারা দেখে অবাক হয়ে যাবেন ভাই, বাসুদেবও ঠিক হুবহু সেই একই উত্তরগুলো দেয় যা শার্লি গিয়েছিল।
অর্থাৎ বাচ্চাটি শুধু মায়ের সাথে পালাচ্ছে না, সেই খেলার একটা ফুল ট্রেন্ড অংশ হয়ে গেছে। শার্লি বুঝে যায় যে এখানে আর থাকা সেফ নয়। তখনই সে খবরের কাগজে একটা কাজের বিজ্ঞাপন দেখতে পায়। এক বৃদ্ধা অর্থাৎ দাদির খেয়াল রাখার জন্য একজন কেয়ারটেকার চাই। বাড়ির বাকি লোকেরা বিদেশে থাকে আর দাদি গ্রামের এক মস্ত বড় বাড়িতে একাই থাকেন। শার্লির মনে হয় এই কাজটা তার জন্য পারফেক্ট হতে পারে, কিন্তু সেখানে যাওয়ার আগে সে আরও একটা চাল চালে। রাস্তায় সে একটা মানসিক প্রতিবন্ধী মেয়েকে দেখতে পায় যার নিজের আইডেন্টিটি কার্ড ছিল। শার্লি তাকে খাবার দেয় আর বদলে তার আইডি কার্ডটা নিয়ে নেয়। এখন শার্লি সেই মেয়েটার আইডেন্টিটি নিয়েই দাদির বাড়ি পৌঁছায়। বাড়িটা অনেক বড়, কিন্তু ভেতর থেকে একদম শুনশান। শার্লি আর বাসুদেব ভেতরে ঢোকে। তখনই টেলিফোন বেজে ওঠে। ফোনটা বিদেশ থেকে এসেছিল। দাদির ছেলে জানায় যে সে প্রতি মাসের প্রথম দিন ঠিক বেলা 1টায় কল করবে আর দাদির খোঁজখবর নেবে। সে এটাও জানায় যে দাদি ভীষণ রাগী, কারোর সাথে ঠিকঠাক কথা বলেন না, কিন্তু ওনার খেয়াল রাখাটা জরুরি। এতক্ষণে দাদি নিজে সামনে চলে আসেন, হাতে বন্দুক নিয়ে। দাদির এই এন্ট্রি সিনটাই বুঝিয়ে দেয় যে এই বাড়িটা নর্মাল নয়। উনি বৃদ্ধা, হুইল চেয়ারে থাকেন, অসুস্থ, কিন্তু তেবর বা অ্যাটিটিউড এমন যেন পুরো এলাকার মালকিন উনিই। দাদি শার্লিকে রান্না করতে বলেন। শার্লি রান্না করে এবং আস্তে আস্তে সেই বাড়িতে কাজ করতে শুরু করে। দাদির বাড়ির আশেপাশে বাচ্চারা ফল চুরি করতে আসে আর দাদি তাদের তাড়ানোর জন্য গুলি চালিয়ে দেন। পরে জানা যায় যে দাদি প্রায়শই শুধু ভয় দেখানোর জন্যই গুলি চালান। তবুও শার্লির কাছে এই পরিবেশটা ঠিক মনে হয় না। আস্তে আস্তে শার্লি দাদির ব্যাপারে জানতে পারে। দাদি জানান যে তিনি এবং তার স্বামী স্বাধীনতা সংগ্রামী ছিলেন। তারা দেশের জন্য ইংরেজদের বিরুদ্ধে লড়াই করেছিলেন, কিন্তু তাদের ছেলে সেই ইংরেজদের কাছেই কাজ করার জন্য বিদেশে চলে যায়। আর এই কারণেই দাদি নিজের ছেলের সাথে বিগত 15 বছর ধরে কোনো কথা বলেননি। দাদির মনে নিজের ছেলের জন্য রাগ আছে, একাকিত্ব আছে এবং নিজের অতীতের জন্য গর্বও আছে, কিন্তু শার্লির মধ্যে তিনি যেন নিজের কাউকে দেখতে পান। শার্লি এবার বাসুদেবকে স্কুলে ভর্তি করিয়ে দেয়। সেখানে তার নাম রাখা হয় বাসুদেব। আরও একটি ফেক আইডেন্টিটি, আরও একটি নতুন জীবন। কিন্তু রাতে বাসুদেব তার মাকে জিজ্ঞেস করে, দাদির থেকে কি আমাদের কোনো বিপদ আছে? কারণ উনি তো সবসময় বন্দুক নিয়ে ঘুরে বেড়ান। শার্লি সত্যি কথাই বলে, আমি জানি না। এই উত্তরটা খুবই ইম্পর্টেন্ট, কারণ শার্লি যতই চালাক হোক না কেন, সে প্রতিটা সিচুয়েশন পুরোপুরি নিজের কন্ট্রোলে রাখতে পারে না। সে শুধু সার্ভাইভ করতে জানে। একদিন দাদি শার্লিকে তার বন্দুকের আসল রহস্যটা জানান। তার কাছে 2 ধরনের গুলি আছে। সবুজ রঙের গুলিগুলো শুধু আওয়াজ করে আর লাল রঙের গুলিগুলো একদম আসল। আস্তে আস্তে দাদি আর শার্লির সম্পর্ক আরও মজবুত হতে থাকে। শার্লি দাদিকে ইনডাইরেক্ট উপায়ে নিজের গল্প শোনায়। সে বলে যে এক রাক্ষস ছিল যে নিজের স্ত্রীর ওপর খুব অত্যাচার করত। একদিন অত্যাচারের সীমা ছাড়িয়ে গেলে স্ত্রী সেই রাক্ষসটাকে মেরে ফেলে। পরে সেই স্ত্রী জেলে চলে যায় এবং সেখানেই সে এক সন্তানের জন্ম দেয়। আর এখন সে জেল থেকে বাইরে চলে এসেছে। মানে এটাই আসলে সেই মা ছেলের আসল জীবনের গল্প ছিল। কিন্তু দাদিও বুঝে যান যে এই গল্প অন্য কারো নয়, খোদ শার্লিরই। তাকে বোঝান যে এখন তার নিজের এবং নিজের ছেলের ওপর মন দেওয়া উচিত। তিনি এটাও বলেন, আমার শরীর ভালো নেই, আমি আর বেশি দিনের অতিথি নয়। আমার মৃত্যুর পর আমাকে নিয়ে মানুষের মাঝে তামাশা বানিয়ে দাফন করতে যেও না। আমাকে এই বাড়িতেই দাফন করে দিও আর ওপরে একটা কলার গাছ লাগিয়ে দিও। কিছুদিন পর দাদির মৃত্যু হয়। শার্লি দাদির কথা মতোই কাজ করে। সে তাকে বাড়ির বাইরে দাফন করে দেয় এবং ওপরে একটা কলার গাছ লাগিয়ে দেয়। এখন বাড়িতে শুধু শার্লি আর বাসুদেব আছে। দাদির ছেলে প্রায় ফোন করতে থাকে, কিন্তু শার্লি প্রতিবারই বলে দেয় যে দাদি আপনার সাথে কথা বলতে চান না। আস্তে আস্তে শার্লির মনে হতে থাকে যে জীবনটা বোধহয় এবার ট্র্যাকে ফিরছে। বাসুদেব স্কুলে যাচ্ছে, বন্ধু বানাচ্ছে এবং প্রথমবারের মতো এই মা ছেলে এক জায়গায় স্থায়ীভাবে থাকার সুযোগ পেয়েছে। কিন্তু শার্লির ভেতরের ভয়টা এখনও শেষ হয়নি। একদিন স্কুল ছুটির পর বাসুদেব তার মায়ের অপেক্ষা করছিল। শার্লি একটু দেরি করে। এদিকে বাসুদেব কিছুটা দূরে অন্য বাচ্চাদের সাথে খেলতে চলে যায়। শার্লি এটা দেখে ভীষণ রেগে যায়। সে তাকে বকে বলে, আমি তোমাকে কি শিখিয়েছিলাম? তোমাকে নিজের জায়গা ছেড়ে কোথাও যাওয়া চলবে না। যতই দেরি হোক না কেন, মা ঠিক আসবে। এই লাইনটা পুরো সিনেমার ইমোশনাল বেস, অর্থাৎ আবেগ ঘন ভিত্তি। কারণ বাসুদেবের কাছে তার মা শুধু মা নয়, তার পুরো দুনিয়া। আর শার্লির কাছে বাসুদেব শুধু ছেলে নয়, তার বেঁচে থাকার একমাত্র কারণ। কিন্তু এরপর গল্পে সামনা আবার ফিরে আসে। একদিন শপিং করার সময় শার্লি সামনাকে দেখতে পায়। সামনা তাকে চিনে ফেলে এবং নিজের সাথে চলতে বলে। সে জানায় যে সে কিছু মেয়ে অ্যারেঞ্জ করেছে
আর এখন শেরলিকেও তার সাথে কাজ করতে হবে। শেরলি ভয় পেয়ে যায় এবং সেখান থেকে চলে আসে। তার মনে হয়েছিল হয়তো সামনা তাকে আর খুঁজে পাবে না, কিন্তু সামনা সরাসরি দাদির বাড়ি পর্যন্ত পৌঁছে যায়। সে বাড়িটা দেখে বুঝে যায় যে শেরলি বেশ ভালো একটা জায়গা জুটিয়ে নিয়েছে। সামনা বলে যে এখন থেকে সে তার মেয়েদেরও এই বাড়িতেই রাখবে এবং এখান থেকেই ধান্দা জমাবে। সে শেরলিকে হুমকিও দেয় এবং সন্দেহ করে যে সে দাদিকে মেরে ফেলেছে কিনা। শেরলি বুঝে যায় যে সামনা যদি এখানে থাকে তবে সব শেষ হয়ে যাবে, তার ঘর, তার ছেলে, তার আইডেন্টিটি সব বিপন্ন হয়ে পড়বে। আর এই ভয় থেকেই শেরলি একটা মস্ত বড় সিদ্ধান্ত নিয়ে ফেলে। সে সামনাকে গুলি করে দেয়। গুলির আওয়াজ ওই এলাকার কারো কাছে অদ্ভুত লাগেনি, কারণ দাদি তো আগের থেকেই মাঝে মধ্যে গুলি চালাতেন। বাচ্চাদের আম চুরি করতে আসা আর দাদির গুলি চালানো মনে আছে তো? তাহলে কেউ কেন সন্দেহ করবে? শেরলি সামনার ডেড বডি ভেতরে নিয়ে যায় এবং সব কিছু পরিষ্কার করতে শুরু করে। তখনই ফোন বেজে ওঠে। দাদির ছেলে জানায় যে আজকে তার পরিবার আর তার ছেলে বাড়ি আসছে। তারা দাদিকে সারপ্রাইজ দিতে চায়। অর্থাৎ শেরলির কাছে এখন আর একদমই সময় নেই। একদিকে বাড়িতে ডেড বডি, অন্যদিকে দাদি আগের থেকেই মরে পড়ে আছেন, তৃতীয়ত আসল ফ্যামিলি চলে আসছে এবং চতুর্থত বাসুদেব স্কুল থেকে ফিরে এসেছে, যাকে আনতে শেরলি যেতে পারেনি। এবার গল্প প্রথমবারের মতো বাসুদেবকে তার মায়ের থেকে আলাদা করে দেয়। বাসুদেব তার নির্দিষ্ট জায়গায় মায়ের অপেক্ষা করতে থাকে, কিন্তু শেরলি আসে না। এরপর পুলিশ স্টেশনে একটা কেস আসে। একটা ছোট্ট বাচ্চা পাওয়া গেছে যে বাড়ি যেতে পারছে না। এই বাচ্চাটা বাসুদেবই ছিল। আর এখানেই এন্ট্রি হয় পবিত্রানের, যে পুলিশে আছে। পবিত্রানকে খুব একটা বিশ্বাসযোগ্য মানুষ মনে করা হয় না। সে সিসলি নামের এক কনস্টেবলকে ভালোবাসে এবং তাদের বিয়েও হওয়ার কথা, কিন্তু বাকি লোকেরা সিসিলিকে বারবার ওয়ার্নিং দেয় যে পবিত্রান নিজের স্বার্থের জন্য যে কারো ক্ষতি করতে পারে। পবিত্রান বাসুদেবকে তার নাম, অ্যাড্রেস, মা, বাবা, স্কুল সব জিজ্ঞেস করে, কিন্তু বাসুদেব কিচ্ছু বলে না। সে একদম চুপ থাকে, যেন তাকে চুপ থাকারও একটা পুরো ট্রেনিং দেওয়া হয়েছে। পরের দিন পবিত্রান ঠিক সেই জায়গায় যায় যেখান থেকে বাসুদেবকে পাওয়া গিয়েছিল। সেখানে ঝোপঝাড়ের মধ্যে সে বাসুদেবের ব্যাগটা খুঁজে পায় এবং ব্যাগের ভেতর তার জামা কাপড় ছিল। পবিত্রান বুঝে যায় যে এটা কোনো সাধারণ বাচ্চা নয়, সে নিজে প্ল্যান করে এখানে দাঁড়িয়েছিল। বাসুদেবের স্কুলের ড্রেস দেখে পুলিশ তার স্কুল পর্যন্ত পৌঁছে যায়। সেখান থেকে তার অ্যাড্রেস জানা যায়, কিন্তু পবিত্রান যখন সেই অ্যাড্রেসে যায় তখন দেখা যায় ঠিকানাটা ভুয়ো বা ফেক। এমনকি বাসুদেব নামটাও ফেক। আসল বাসুদেব তো 6 মাস আগেই মারা গেছে। এবার পবিত্রান বুঝতে পারে যে বাসুদেবের পেছনে মস্ত বড় কোনো রহস্য আছে, কিন্তু এরই মধ্যে বাসুদেব পুলিশ স্টেশন থেকে গায়েব হয়ে যায়। তার দায়িত্ব সিসিলির ওপর ছিল, তাই সব দোষ সিসিলির ওপর এসে পড়ে। পবিত্রান নিজেকে বাঁচাতে পুরো ব্লেম সিসিলির ঘাড়ে চাপিয়ে দেয়। এতে সিসিলির বিশ্বাস ভেঙে যায় এবং দুজনের সম্পর্ক শেষ হয়ে যায়। এরপর গল্প বেশ কয়েক বছর এগিয়ে যায়। বাসুদেব এখন বড় হয়ে গেছে এবং সে আবারও ঠিক সেই জায়গায় ফিরে আসে যেখান থেকে তার জীবনটা বদলে গিয়েছিল। তারপর সে সেই বাড়িটাতেও যায়, যেটা এখন একটা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। সেখানকার ছেলেদের জিজ্ঞাসাবাদ করার পর জানা যায় যে তার মাকে সেদিন পুলিশ নিয়ে গিয়েছিল। তাই সে পুলিশ স্টেশনে গিয়ে পবিত্রনের সাথে দেখা করে। পবিত্রন তাকে চিনে খালে ঠিকই, কিন্তু তাকে ঘৃণা করে, কারণ এই বাসুদেবের কারণেই শিরসিলির সাথে তার বিয়েটা ভেঙে গিয়েছিল। বাসুদেব নিজের মায়ের ব্যাপারে খোঁজ খবর নেয়। তাকে জানানো হয় যে সে গায়েব হয়ে যাওয়ার পর তার মা নাকি পাগল হয়ে গিয়েছিল। সে দুজনকে খুন করেছিল এবং তৃতীয় একজনকে খুন করার চেষ্টা করেছিল। তাকে প্রথমে সংশোধন হোমে পাঠানো হয় এবং 2 বছর পর পবিত্রন তাকে নিজের সাথে নিয়ে যায়। এবার বাসুদেব বুঝতে পারে যে যদি তাকে নিজের মায়ের পর্যন্ত পৌঁছতে হয় তবে পবিত্রনের সাহায্য লাগবেই। সে পবিত্রনের সাথে একটা ডিল করে। সে বলে, যেই অপরাধীকে তোমরা বছরের পর বছর ধরে খুঁজছ, আমি যদি তাকে ধরিয়ে দিই তাহলে কি তুমি আমাকে আমার মায়ের সাথে দেখা করাতে দেবে? এরপর গল্প আবারও অতীতে ফিরে যায়, যখন বাসুদেব পুলিশ স্টেশন থেকে পালিয়েছিল। সে একটা ট্রাকে গিয়ে লুকিয়েছিল। সেই ট্রাকে আব্বাস নামের এক ক্রিমিনালও লুকিয়েছিল, যে ব্যাংক ডাকাতি করে পুলিশের হাত থেকে বাঁচতে পালাচ্ছিল। আব্বাস প্রথমে বাসুদেবকে নিজের সাথে রাখতে চায়নি, কিন্তু বাসুদেবও তার পিছু ছাড়ে না। অবশেষে বাধ্য হয়ে আব্বাস তাকে নিজের কাছে রেখে দেয়। বাসুদেব এখানে নিজের নাম জানায় পবিত্রন। আসলে এরা শেষবার যার সাথেই দেখা করত তারই নাম ঠিকানা পরে ব্যবহার করে নিত, তাই এখানে বাসুদেব নিজের নামটা সেই পুলিশ অফিসারের নাম অনুযায়ী রেখে দিয়েছিল।
আব্বাস সব ইলিগাল বা অবৈধ কাজ করত, চুরি, ড্রাগস ডেলিভারি, সব ধরনের ভুল ধান্দায় তার হাত ছিল। কিন্তু বাসুদেব তার জন্য একটা পারফেক্ট টুল বা হাতিয়ার হয়ে ওঠে, কারণ একটা ছোট বাচ্চার ওপর কেউ সন্দেহ করত না। আস্তে আস্তে বাসুদেব আব্বাসের সাথে কাজ শিখতে থাকে। সে ডেলিভারি করে, মানুষদের কনফিউজ করে এবং প্রতিটা কাজ খুব স্মার্ট উপায়ে সামলে নেয়। কিন্তু তার মনের ভেতরে একটাই চিন্তা ঘুরপাক খাচ্ছিল, আমাকে আমার মাকে খুঁজে বের করতে হবে। আব্বাসও তার মাকে খোঁজার চেষ্টা করে, কিন্তু কোনো হদিস পায় না। তাই বাসুদেব সিদ্ধান্ত নেয় যে আব্বাসের সাথে থেকে কোনো লাভ হবে না, তাকে নিজেকেই বাইরে বেরিয়ে মাকে খুঁজতে হবে। তাই সে আবারও ঠিক সেই জায়গায় ফিরে আসে যেখান থেকে সে পালিয়েছিল। বর্তমানে জানা যায় যে পুলিশ এতগুলো বছর ধরে আসলে আব্বাসকেই খুঁজছিল। তাই বাসুদেব নিজের মায়ের সাথে দেখা করার উদ্দেশ্যে আব্বাসকে ধরিয়ে দেওয়ার ডিল করে পবিত্রনকে আব্বাসের আস্তানা পর্যন্ত পৌঁছে দেয়। কিন্তু সেখানে পুলিশ পৌঁছানোর আগেই জানা যায় যে আব্বাস তার মাকে আগেই খুঁজে বের করেছিল। কিন্তু যেহেতু তার মা জেলে ছিল, তাই আব্বাস তার সাজা শেষ হবার অপেক্ষা করছিল। তার ইচ্ছে ছিল সাজা শেষ হলে সে বাসুদেবকে তার মায়ের ব্যাপারে জানাবে। কিন্তু পরে তো তাকে মেন্টাল হসপিটালে পাঠিয়ে দেওয়া হয় এবং পরবর্তীতে পবিত্রন তাকে নিয়ে যায়। তাই আব্বাস আর বাসুদেবকে কিছুই জানাতে পারেনি। কিন্তু এরই মধ্যে পুলিশ সেখানে পৌঁছে যায়। বাসুদেব আব্বাসের মুখে এই কথা শুনে ইমোশনাল হয়ে পড়ে। কিন্তু কি আর করা, পুলিশ যেহেতু পৌঁছে গেছে, তাই আব্বাস ধরা পড়ে যায়। বদলতে পবিত্রন বাসুদেবকে তার মায়ের সাথে দেখা করাতে নিয়ে যায়। কিন্তু বাসুদেব যখন সেই সেলের ভেতরে নিজের মাকে দেখে, তখন গল্পের সবচেয়ে বড় টুইস্ট রিভিল হয়। দেখা যায় যে সেই মহিলাটি আসলে শার্লি নয়, সে হলো ঠিক সেই মানসিক প্রতিবন্ধী মেয়েটির যার আইডেন্টিটি কার্ড শার্লি দাদির বাড়ি যাওয়ার আগে রাস্তা থেকে হাতিয়ে নিয়েছিল। এবার বাসুদেব বুঝতে পারে যে তার মা আসলে কোনোদিন ধরা পড়েইনি, সে সেদিনও সবাইকে চরম ধোঁকা দিয়ে কেটে পড়েছিল। এখন সিনেমা আমাদের আসল ঘটনাটা দেখায়। শার্লি সামনাকে দুপুর 2টোয় খুন করেছিল, আর বিকেল 4টে দাদির ফ্যামিলি আসার কথা ছিল। তার কাছে সময় ছিল মাত্র 2 ঘন্টা। তখনই সে সেই মানসিক প্রতিবন্ধী মেয়েটাকে আবার বাড়িতে নিয়ে আসে, তাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে এমন এক সিচুয়েশন সেট করে যেন এই মেয়েটাই দাদির কেয়ারটেকার এবং কাজ করছিল। মানে এই মেয়েটাই সামনাকে খুন করেছে এবং এখন দাদির ফ্যামিলি আসার পর তাদের দিকে বন্দুক তাক করে দাঁড়িয়ে আছে। পুরো সিনটা শার্লি ওভাবে সাজিয়ে দেয়। যখন দাদির পরিবার বাড়িতে পৌঁছায়, গুলি চলে, চারদিকে হুড়োহুড়ি আর আফরাতফরি শুরু হয়, আর এই সুযোগের ফায়দা তোলে শার্লি পেছনের দরজা দিয়ে পালিয়ে যায়। বাইরের দুনিয়া এটাই ভেবে নেয় যে দাদির বাড়ির কেয়ারটেকার দুজনকে খুন করেছে এবং সে ধরা পড়েছে। কিন্তু আসলে ধরা পড়া মেয়েটি শার্লি ছিলই না, শার্লি তো ততক্ষণে হাওয়া হয়ে গেছে। বাসুদেব এই পুরো সত্যটা বোঝার পর এবার ঠিক সেই জায়গায় পৌঁছায় যেখানে ছোটবেলায় সে তার মায়ের জন্য অপেক্ষা করত। তার মনে পড়ে তার মায়ের দেওয়া সেই ট্রেনিং, সেই সব গল্প আর মায়ের জীবনের সবচেয়ে বড় রুল, মা নিশ্চয়ই আসবে। আর সত্যি সত্যিই কিছুক্ষণের মধ্যেই শার্লি সেখানে হাজির হয়। সে তার ছেলেকে জড়িয়ে ধরে বলেছিলাম না, মা নিশ্চয়ই আসবে। তার মানে শার্লি এতগুলো বছর কোথাও গায়েব হয়ে নিজের জীবন উপভোগ করছিল না, সেও তার ছেলের জন্য অপেক্ষা করছিল। হয়তো প্রতিদিন এই বিশ্বাস নিয়েই অপেক্ষা করত যে একদিন বাসুদেব ঠিক ফিরে আসবে। হ্যাঁ ভাই, এই সিনেমার এন্ডিংটা সত্যিই মাথা ঘুরিয়ে দেওয়ার মতো ছিল। জিতু মাধবনের রাইটিংকে ভাই স্যালুট জানাতেই হবে। ফার্স্ট হাফে যেখানে তিনি 1 সেকেন্ডের জন্যও মা ছেলেকে আলাদা দেখাননি, সেখানে সেকেন্ড হাফে তিনি মায়ের ক্যারেক্টারটাকে স্ক্রিন থেকেই গায়েব করে দিয়েছিলেন। কিন্তু এন্ডিংয়ে এই টুইস্টের সাথে যখন আসল সত্যটা রিভিল করলেন এবং আবারও মা ছেলের মিলন করালেন, একদম মন জয় করে নিয়েছেন ভাই। অডিয়েন্সের ইমোশনের সাথে তিনি পুরো খেলা খেলে দিয়েছেন। যাই হোক, সিনেমার এন্ডিং আমাদের এটাই শেখায় যে এই গল্পটা শুধু ক্রাইম বা টুইস্টের নয়, এটা একটা মা ও ছেলের সম্পর্কের গল্প, যেখানে দুজনে দুনিয়ার হাত থেকে বাঁচার জন্য নিজেদের বদলে ফেলেছে ঠিকই, কিন্তু একে অপরের ওপর থেকে বিশ্বাস কখনো হারায়নি। শার্লি বাসুদেবকে ছোটবেলা থেকে মিথ্যা বলা, পরিচয় বদলানো এবং সার্ভাইভ করা শিখিয়েছে। এটা নৈতিকভাবে বা মরালি সঠিক না ভুল সেটা আলাদা বিষয়, কিন্তু তার জন্য এটা ছিল টিকে থাকার লড়াই। অন্যদিকে বাসুদেবও তার মায়ের দেওয়া ট্রেনিং কখনো ভোলেনি। সে বছরের পর বছর ক্রাইম ওয়ার্ল্ডে কাটিয়েছে, আব্বাসের সাথে কাজ করেছে, কিন্তু তার ভেতরের আসল মাকসাদ বা উদ্দেশ্য সবসময় ছিল মাকে খুঁজে বের করা। সিনেমাটি বেশ কিছু প্রশ্ন অধরাই রেখে যায়। শার্লি আর বাসুদেব আসলে কোন জিনিসটা থেকে পালাচ্ছিল? শার্লির আগামী জীবন কেমন হবে? আর তারা দুজনে কি কখনো একটা নর্মাল লাইফ বা সাধারণ জীবন কাটাতে পারবে? এই সব কিছু পরিষ্কার করে বলা হয়নি, কিন্তু মুভির
ইমোশনাল পয়েন্ট একদম ক্লিয়ার। কখনো কখনো জীবন মানুষকে এতটাই ভেঙে দেয় যে সঠিক আর ভুলের মাঝের দাগটা একদম আবঝা হয়ে যায়। শার্লি কোনো পারফেক্ট মানুষ নয়, সে ভুল কাজ করেছে, মানুষকে ধোঁকা দিয়েছে এবং প্রয়োজনে বিপজ্জনক সিদ্ধান্তও নিয়েছে। কিন্তু তার প্রতিটা সিদ্ধান্তের পেছনে একটাই ভয় কাজ করত, তার সন্তান যেন তার কাছ থেকে হারিয়ে না যায়। আর এই কারণেই বালন সিনেমাটি শেষ পর্যন্ত একটা টুইস্ট হেভি থ্রিলারের চেয়েও বেশি মা ছেলের এক সার্ভাইভাল স্টোরি হয়ে দাঁড়িয়েছে, যেখানে দুনিয়া বদলাতে থাকলো, নাম বদলাতে থাকলো, আইডেন্টিটি বদলাতে থাকলো, কিন্তু একটা ওয়াদা কখনো বদলায়নি, মা নিশ্চয়ই আসবে। তো এই ছিল বালন মুভিটির সম্পূর্ণ এক্সপ্লেনেশন। মুভিটির কাহিনী কেমন লাগলো সেটি কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।